প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদেরকে আল্লাহ ভালো রেখেছে, তাই আমি তোমাদের মাঝে আজকেও প্রতিদিনের মতো আসতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে লাস্ট 3টে ক্লাস যেটা কন্টিনিউ করেছি সেটা হলো আমাদের পারমুটেশন বা বিন্যাস। আজকে পারমুটেশন বা বিন্যাসের 4th ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ। এই মুহূর্তে তোমরা যারা ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ ব্যতীত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক সহ যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো বা যারা আছেন, প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসে। আশা করি তোমরা এই ক্লাসগুলো আমাদের ফলো আগেরটা 3 আমরা এই ক্লাসগুলো তোমরা বাসায় বসে দেখে প্রতিদিনের মতো প্র্যাকটিস করছো এবং প্র্যাকটিস করে তোমরা এই ক্লাস থেকে অবশ্যই উপকৃত হচ্ছ। এবং এই যে সময়টা অতিবাহিত করছো, সময়টা অবশ্যই সঠিকভাবে অতিবাহিত করতে হবে, যেন পরবর্তীতে তোমরা যখন রেগুলার ক্লাসে থাকবে তখন যেন এই সময়টুকু যে কাজে লাগাচ্ছ এইটার বেনিফিট পাওয়া যায়। শুধু ক্লাস দেখলাম, প্র্যাকটিস করলাম না, বাসায় বসে থাকলাম, দেখে তাকায় তাকায় দেখলেই শুধু ম্যাথমেটিক্স শেখা যাবে না। ম্যাথের সিস্টেম হচ্ছে ক্লাসটা দেখার পরে সেই ক্লাসের উপরে কিছু নিজেকে প্রতিদিনের মতো প্র্যাকটিস করতে হবে। আর যখনই তুমি প্র্যাকটিস করবে তখনই তোমার এই ক্লাসটা ইফেক্টিভ হবে বা তুমি শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে যে প্রবলেমটা শুরু করেছিলাম সেই ইকুয়েশন থেকে আমরা লাস্ট 2টা শিক্ষণফল বা 2টা প্রবলেম সলভ করতে পারিনি। আজকে এই 2টা প্রবলেম সলভ করব, দেন প্যারালাল নিয়ে 2একটা কথা বলে আমরা ডিজিটের অঙ্কে চলে যাব। আমাদের মূলত বিন্যাসের ভিতরে যে শিক্ষণফলগুলো আছে সেটা হচ্ছে আমরা কোনো ওয়ার্ডকে অ্যারেঞ্জমেন্ট করা, সেই ওয়ার্ড থেকে একটা নির্দিষ্ট সংখ্যক, মনে করো ইকুয়েশন শব্দের ভিতরে 8টা বর্ণ ছিল, এখান থেকে আমি 5টা নিলাম, এরকম একটা শিক্ষণফলে যাব আমরা। এরপরে ডিজিটের কিছু ম্যাথ আছে, সেই ডিজিটের ম্যাথগুলো ফলো করব। আশা করি তোমরা এই প্রবলেমগুলো যখন সলভ করবে বা দেখবে তখন অবশ্যই উপকৃত হবে। আচ্ছা, তা প্রিয় শিক্ষার্থী, আমরা লাস্ট ক্লাসে যেখানে ছিলাম সেটা হলো ইকুয়েশন শব্দ থেকে এটা ছিল আমাদের উদ্দীপক। তো ইকুয়েশন থেকে আমরা 5 নাম্বার পর্যন্ত আসছিলাম বোধহয়, যে ব্যঞ্জন বর্ণগুলিকে জোড় স্থানে রেখে কত রকমের সাজানো যাবে। আজকে আমাদের 6 নাম্বার যেটা ছিল, লাস্ট ক্লাসে যেটা শেষ করতে পারিনি, সেটার ভিতরে 6 ছিল ব্যঞ্জন বর্ণগুলির ক্রম পরিবর্তন না করে কত রকমের সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গত ক্লাসে আমরা বুঝাইছিলাম স্বরবর্ণ আছে এখানে বা ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ, এবং ব্যঞ্জন ছিল তোমাদের এখানে, ব্যঞ্জন ছিল 3টা, এটা কিউ এন এন টি, দ্যাট ইজ 3, আর এটা ছিল 5। এটা ছিল এ পর্যন্ত আমরা শিখেছিলাম। আজকে কোশ্চেনটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলি ক্রম পরিবর্তন না করে কত রকমের সাজানো যায়। ক্রম পরিবর্তন বা অর্ডার চেঞ্জ মানে মিনিংটা কি? আমরা যদি একটা এক্সাম্পল দেই, মনে করো ইকুয়েশন, ইকুয়েশন শব্দটা এভাবে আছে। তোমাকে ফার্স্ট আমরা একটা আগে ডিরেক্ট একটা এক্সাম্পল দেই। মনে করো একজন স্টুডেন্ট, তুমি ঢাকা কলেজের, তুমি ম্যাথমেটিক্সে 99 পেয়েছো। তুমি 99 যখন পাবে তখন মনে করো তোমার রোল নাম্বারটা হলো 1, সিরিয়াল অনুসারে ম্যাথমেটিক্সের ম্যাথের ক্রম অনুসারে তুমি 99 পেয়েছো, এই কারণে 1। সেকেন্ড স্টুডেন্ট মনে করো 98 পেলো, তাকে আমরা সিরিয়াল বা রোল বলবো 2। আর একজন একটু মনে করো 96 পেলো, তার ক্রম বলবো 3। শিক্ষার্থীরা, এখানে স্টুডেন্টসের মার্কসের ডিফারেন্স আছে বিধায় অর্ডার বা ক্রমের পার্থক্য আছে। এখন যদি বিষয়টা এরকম হতো যে একজন স্টুডেন্ট সে 99 পেল, তার রোল 1, ঠিক আছে। সেকেন্ড যে স্টুডেন্টটা, তারও মার্কস 99, তাকে কি আমরা 1 বলবো না 2 বলবো না? এই স্টুডেন্ট 99 ছিল, সো তার খান থেকে 1 কম আসার কারণে তার ক্রমের পরিবর্তন ঘটছে। এখানে ফার্স্ট স্টুডেন্ট 99, সেকেন্ড স্টুডেন্টও কিন্তু 99, সো এর পজিশন এবং এর পজিশন সেম। তার মানে হচ্ছে এইটাকে যদি 1 বলি, এটাকে বাধ্য হবে আমি 1 বলতে। প্রিয় শিক্ষার্থী, থার্ড স্টুডেন্ট 96 না পেয়ে সেও যদি 99 পেত, তাহলে তাকেও কি আমরা 3 বলতে পারবো? তাকে অবশ্যই আমরা 1 বলতে বাধ্য। ডিফারেন্সটা কি? এখানে একজন স্টুডেন্ট 99 পেল, তো তাকে তুমি 1 বলছো। অ্যানাদার স্টুডেন্ট 98 পেল, তার মানে ওখান থেকে তার ডিফারেন্স আছে বিদায় তার কিন্তু অর্ডারের পরিবর্তন হয়েছে।
বাট এই নাম্বারের সাথে এই নাম্বারের কোনো পার্থক্য নাই বিধায় ক্রমের কোনো পরিবর্তন হয়নি। আবার 99 থেকে 96ও তার রেজাল্ট 3, 99 পরে কিন্তু আরেকটা 99, তার রেজাল্ট কিন্তু সেম রয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি বলতে চাচ্ছিলাম, আমাদের কোশ্চেনটা ছিল ব্যঞ্জন বর্ণের ক্রমের পরিবর্তন না করে। এইটা হলো ক্রমের পরিবর্তন করা হয়েছে, আর এইটা হলো ক্রমের পরিবর্তন ঘটে নাই, বিকজ সব সেম, এই কারণে ক্রমের পরিবর্তন ঘটেনি। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে ইকুয়েশন শব্দটি থেকে ব্যঞ্জন বর্ণগুলি ক্রমের পরিবর্তন না করে কত রকমের সাজানো যাবে। তাহলে ক্রমের পরিবর্তন হলো ফার্স্টে তোমার আছে কিউ, দেন তারপরে ব্যঞ্জনটা টি, তারপরে ব্যঞ্জন এন, এটা হলো ক্রমের পরিবর্তন। আর আমরা যদি অর্ডারের বা ক্রমের পরিবর্তন না করতে চাই, ফার্স্ট ব্যঞ্জনটা কিউ ঠিক আছে, পরেরটাকে আমি কিউ চিন্তা করব, পরেরটাকে আমি কিউ চিন্তা করব, অর্থাৎ তিনটা ব্যঞ্জন বর্ণ যেখানে ছিল, ফার্স্টেরটা যদি আমি কিউ ভাবি, পরের টি এর জায়গায় টি না ভেবে কিউ ভাববো, পরের এনটাকে এন চিন্তা না করে কিউ চিন্তা করব। আর বাকিটা কি হবে, মনে করো এইখানে ই ছিল, ই এর জায়গায় আমরা ইউকে নিয়ে আসলাম, ই এ ও আই, এই যে অ্যারেঞ্জমেন্টটা করলাম, এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক্রমের পরিবর্তন না ঘটিয়ে। অথবা কোনো স্টুডেন্ট মনে করলাম ব্যঞ্জন বর্ণ টি, অর্থাৎ এইটা টি থাকবে, এটাও তাহলে টি চিন্তা করব, এটাও টি চিন্তা করব, অর্থাৎ তিনটা ব্যঞ্জন বর্ণ সবগুলো সেম। দেন কি ঘটলো, মনে করো এখানে এর সামনে নিয়ে আসলাম ইউ এ আই ও, এই যে অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে আই ও, এই যে অ্যারেঞ্জমেন্টগুলো হলো, এই অ্যারেঞ্জমেন্টগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে লাস্ট দুটো অবস্থা দেখলাম, এইখানে ব্যঞ্জন বর্ণের ক্রমের পরিবর্তন ঘটে নাই, এখানে পরিবর্তন ঘটেনি। আর এক নাম্বারটা যেটা ঘটছে কিউ ফার্স্টে, দেন টি, তারপরে এন, তার মানে এখানে ক্রমের পরিবর্তন ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে ক্রমের পরিবর্তন মিনিংটা কি। আমি প্রথম যদি কিউ ভাবি, তারপরে যদি টি ভাবি, তাহলে এটার থেকে এটা পরিবর্তন হলো, এটা হলো ক্রমের পরিবর্তন। প্রথমটা যদি কিউ ভাবি, পরেরটাও যদি কিউ ভাবি, তারপরেরটাও যদি কিউ থাকে, তাহলে এটা হলো ক্রমের পরিবর্তন না করে। আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম 99, এখান থেকে যখন 98 হয়ে আসছে, তখন তার ক্রমের পরিবর্তন ঘটছে, এটা হলো ক্রমের পরিবর্তন হওয়া। আর সো দিস 99, অ্যানাদার স্টুডেন্ট 99, সো এর থেকে এর কোনো পরিবর্তন নাই, সো এটার নাম হচ্ছে ক্রমের পরিবর্তন না করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের কোশ্চেনটা হলো ক্রমের পরিবর্তন না করে কত রকমের সাজানো যাবে। তাহলে আমরা বিবেচনায় লিখব ব্যঞ্জন বর্ণগুলির, আমরা 5 নাম্বার না কত কোশ্চেন ছিল, 6, যে ব্যঞ্জন বর্ণগুলির ক্রমের পরিবর্তন না করে, অর্থাৎ তিনটি ব্যঞ্জনকে একই বিবেচনা করে ব্যঞ্জন বর্ণগুলি ক্রমে পরিবর্তন না করে, অর্থাৎ তিনটি ব্যঞ্জনকে একই বিবেচনা করে সাজানো যাবে। কত প্রকার সাজাবে, তাহলে এই মোট বর্ণ ছিল 8টা, আমরা সবগুলোকে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করবো, সো 8p8, তার মানে ফ্যাক্টরিয়াল 8। দেন আমরা জানি এর ভিতরে যদি সেম কোনো লেটার থাকে, আমরা সেই সেম লেটারগুলোকে ভাগ করতে হয়। এই কারণে যেহেতু তিনটা তুমি কিউকে একই তিনটা চিন্তা করলাম, অথবা তিনটাকে তিনটা টি একই বিবেচনা করব, অথবা তিনটাকে এন বিবেচনা করব, তার মানে কি বোঝালো, ব্যঞ্জন তিনটা সেম হয়ে গেল। তো ব্যঞ্জন যখন তিনটা সেম হবে, তখন এই ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ হবে। অলওয়েজ রিমেম্বার ইট, যখন একই বর্ণ থাকবে তখন আমরা ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দেব। আমরা এক্সাম্পল বা পর আগের ক্লাসগুলো দেখিয়েছি, যখন সেম লেটার থাকে তখন ভাগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই ফ্যাক্টরিয়াল 8 শব্দের অর্থ হলো 40,320, দেন ফ্যাক্টরিয়াল 3 শব্দের অর্থ হলো 6। তাহলে তুমি এইটাকে ভাগ করলে যেটা পাবে সেটা হচ্ছে কি জিনিস, তোমার ব্যঞ্জন বর্ণের ক্রমের পরিবর্তন না করে কত রকমের সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ইকুয়েশন শব্দটি থেকে যদি বলা হয়তো ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন করে, তাহলে ক্রম পরিবর্তন করা মানে তখন এই ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করার প্রয়োজন হতো না। আর যখন ক্রম পরিবর্তন করা না করে বলছে, তখন আমাকে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করতে হবে। আশা করি তোমরা এটা বুঝবে, এবং তোমাদের বইতে এরকম ডিরেক্টর, ইকুয়েশন বা অনেক কোশ্চেন থাকতে পারে বা আছে, যে কোশ্চেনগুলোর শর্ত সেম। যখন বলা হয় ক্রমের পরিবর্তন না করে, তার মানে কি হলো,
প্রথমটা যা ভাববো পরেরটাকে সেম ভাববো। আর যদি ক্রমে পরিবর্তন করতে বলা হয় তার মানে কি কিউ পরিবর্তন হয়ে টি আসবে, টি থেকে আবার পরিবর্তন হলে এন আসবে, এইটার নাম হচ্ছে ক্রমে পরিবর্তন করা। আর প্রথমটা যা থাকবে পরেরটাও যদি সেম থাকে, তারপরেরটাও যদি সেম থাকে, দেন তার নাম হচ্ছে ক্রমে পরিবর্তন না করা। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এরপর আমাদের আরেকটা কোশ্চেন ছিল স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে। তোমাদের কাছে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না করে এটার মিনিংটা কি ছিল আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইকুয়েশন একটা শব্দ আছে, এই শব্দটা লিখতে মোট 8টা জায়গার প্রয়োজন হলো। দেখো 8টা জায়গার মধ্যে 1 2 3 4 5 6 7 8, এই 8টা জায়গা প্রয়োজন হলো। এই 8টা জায়গার মধ্যে দেখো তোমাকে 2 নাম্বার জায়গায় একটা কিউ আছে, সরি 5 নাম্বার জায়গায় একটা টি আছে, আর 8 নাম্বার জায়গায় একটা এন আছে। অর্থাৎ আমি 2 5 এবং 8 এই জায়গাগুলোতে আমাকে কি বলছে ব্যঞ্জনবর্ণ, আর বাকি 1 3 4 6 7 এই বাকি 5টা জায়গায় বসছে স্বরবর্ণ। এখন স্বর ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন মিনিংটা কি, আমি যত রকমের অ্যারেঞ্জমেন্ট করব, যত রকমের পরিবর্তন করব, কিন্তু এই 2 5 এবং 8 এই 3টা জায়গার বাইরে ব্যঞ্জনবর্ণ বসতে পারবে না। তার মানে কি তুমি যদি ফার্স্টে টিকে নিয়ে আসো, এইখানে তুমি এনকে নিয়ে আসলা, এইখানে কিউকে নিয়ে গেলা, অর্থাৎ 2 5 এবং 8 এই 3টা জায়গার মধ্যে ব্যঞ্জনকে পরিবর্তন করলাম। আর কি বসলো, মনে করো 1 নাম্বার জায়গায় তুমি এ কে নিয়ে গেলা, এইখানে ই, এইখানে ইউ, এইখানে ও, এইখানে আই। তাহলে এতে কি ঘটলো দেখো, আমাদের কথা ছিল 1 নাম্বার পজিশনে ব্যঞ্জন স্বরবর্ণ থাকতে হবে, ই থাকবে বা এ থাকুক কোনো আপত্তি নাই, কিন্তু 1 নাম্বার পজিশনে স্বর থাকতে হবে। তো 1-এর জায়গায় স্বর আছে। 2-এর জায়গায় কথা ছিল ব্যঞ্জন থাকতে হবে, 2-এর জায়গায় ব্যঞ্জন আছে। 3 এবং 4-এর জায়গায় স্বর থাকতে হবে, 3 এবং 4-এর জায়গায় স্বর আছে। দেন 5 নাম্বারে গিয়ে আবার ব্যঞ্জন থাকবে, আছে। 6-এর সাথে গিয়ে স্বর আছে, 8-এ গিয়ে আবার ব্যঞ্জন থাকবে, ঠিক আছে। যদি এরকম অ্যারেঞ্জমেন্টটা করা হয় তাহলে স্বর ও ব্যঞ্জন, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্বর ও ব্যঞ্জনের আপেক্ষিক। তার মানে কি, স্বরের সাপেক্ষে ব্যঞ্জন, দেন ব্যঞ্জনের সাপেক্ষে আবার স্বর, দেন তার সাপেক্ষে স্বর ছিল আছে, তার সাপেক্ষে ব্যঞ্জন থাকবে। এই পজিশনটা হচ্ছে স্বর ও ব্যঞ্জনের আপেক্ষিক অবস্থা। আমরা যদি আরও একটা এক্সাম্পলটা দেই, মনে করো তুমি 2 নাম্বার জায়গায় নিয়ে আসলা এনকে, 5 নাম্বার জায়গায় নিয়ে গেলা তুমি টিকে, 8 নাম্বার জায়গায় তুমি নিয়ে গেলা কিউকে। এই যে অবস্থানটা বসাইলাম, এরপরে কি ঘটলো, মনে করো তুমি 1 নাম্বার জায়গায় নিয়ে আসলা ও, এইখানে নিয়ে গেলা এ, এইখানে ই, এইখানে ইউ, এইখানে আই। আলটিমেটলি আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 1 3 4 7 8 এই কটা জায়গার মধ্যে স্বর বসবে, 2 5 8 এই কটা জায়গার মধ্যে ব্যঞ্জন বসবে, এর বাইরে বসতে পারবে না। যদি এরকম বসাইতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে কি বোঝানো হলো, স্বর ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন না ঘটিয়ে। মানে প্রথম স্বর থাকতে হবে, স্বরের সাপেক্ষে ব্যঞ্জন, দেন ব্যঞ্জনের সাপেক্ষে আবার 2টা স্বর, ঠিক আছে, 2টা স্বরের সাপেক্ষে আবার ব্যঞ্জন, সেটাও ঠিক আছে। এই ব্যঞ্জনের সাপেক্ষে 2টা স্বর, এটার মানে হচ্ছে কার সাপেক্ষে কি বসবে। যেভাবে ইকুয়েশন শব্দটা লেখা ছিল সেইভাবে যে যে অবস্থান ছিল আমরা অ্যারেঞ্জমেন্ট করে শুধু পারবো 1 নাম্বার জায়গায় যে কোনো একটা স্বরকে নিয়ে আসতে, বাট কোনোদিন 1 নাম্বার পজিশনে ব্যঞ্জনকে আনতে পারবো না। যদি 1 নাম্বার পজিশনে ব্যঞ্জনকে নিয়ে আসি তাহলে স্বর ব্যঞ্জনের আপেক্ষিক অবস্থার যে কন্ডিশন সেটা মানা হবে না। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমাদের প্রথম শর্ত হচ্ছে বিন্যাস এবং সমাবেশের কোশ্চেন বুঝতে হবে কি বলছে, কোশ্চেন বুঝলে নিজে এটি অটোমেটিক করতে পারবে। তো আমরা 2 নাম্বারের জায়গায় 2 5 এবং 8 এই 3টা জায়গায় বসাবো কাদেরকে, ব্যঞ্জনকে। তাহলে 2 4 লিখবেন স্বর ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থা, ঠিক অবস্থার পরিবর্তন না করে, অর্থাৎ স্বর ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থা পরিবর্তন না করে, অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম ও অষ্টম স্থানে ব্যঞ্জন বর্ণ
দ্বিতীয়, পঞ্চম এবং অষ্টম স্থানে ব্যঞ্জন বর্ণ এবং বাকি বর্ণগুলো বাকি স্থানে স্বরবর্ণ নিয়ে আমরা স্বরবর্ণকে আমরা সাজাবো। তাহলে তিনটা স্থানে ব্যঞ্জন বর্ণ থাকার মিনিংটা হলো 3p3। এই তিনটা স্থানে ব্যঞ্জন বর্ণ মিনিংটা আছে 3p3 ইন্টু বাকি তোমার পাঁচটা স্থানে স্বরবর্ণ মানে কি 5p5। এটা হচ্ছে 3p3 ইন্টু 5p5। কেন 3p3 বললাম? আমার স্থান হচ্ছে তিনটা, 2, 5, 8, তিনটা স্থানে তিনটা ব্যঞ্জন বসবে, সেটা বসানো হচ্ছে 3p3। অর্থাৎ আমি রেড কালি দিয়ে তোমাদেরকে যে অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়েছি সেটা হলো 3p3 হিসাব, আর ব্ল্যাক কালার যে অ্যারেঞ্জমেন্টগুলো দেখিয়েছি ব্ল্যাক কালার হিসাবটা হচ্ছে 5p5। এটার মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 5, তো 6 ইন্টু 120। এই প্রকার সাজানো দাঁড়িয়ে 720। ঠিক আছে, এত প্রকার অ্যারেঞ্জমেন্ট করা যাবে যেখানে স্বর ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থার পরিবর্তন ঘটবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লাস্ট 1 নাম্বার যে নিয়েছিলাম সেটা শেষ করেছি উদ্দীপকটা। আমরা এই উদ্দীপক নিয়ে আরও 3টা কোশ্চেন দেখিয়েছি। আমরা এই দুটো উদ্দীপকের পার্থক্যটা একটু বলবো। আমরা সেকেন্ড উদ্দীপকে চলে যাই। সেকেন্ড উদ্দীপকটা ছিল আমাদের প্যারালাল। প্যারালাল শব্দটির ক্ষেত্রে প্যারালাল একটা শব্দ আছে বলছে, শব্দটির অর্থে একটা কোশ্চেন নিয়েছি। আমরা ডিফারেন্সটা কি? প্রিয় শিক্ষার্থী, প্যারালাল যে শব্দটা লিখছিলাম আর ইকুয়েশন শব্দের ভিতরে পার্থক্য হচ্ছে, আমরা ফার্স্ট উদ্দীপকটা নিয়েছিলাম সেখানে অল আর ডিফারেন্স লেটার, এখানে সেম কোনো লেটার ছিল না। আর প্যারালাল শব্দের ভিতরে যে লেটারগুলো ইউজ করেছি আমরা সেখানে ভিতরে কিছু সেম আছে, কিছু ডিফারেন্স আছে। তো যখন ডিফারেন্স ছিল তখন আমরা যেভাবে শিখলাম, এখন সেম থাকলে কি হবে সেটা শিখবো। গত ক্লাসে একজন শিক্ষার্থী কোশ্চেন লিখেছিলে যে সেম থাকলে পাশাপাশি কি করব। আমরা আজকে সেম এরগুলো দেখাবো। তাহলে এখানে মোট বর্ণ আছে কটা দেখো। আমরা বলেছিলাম যে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হলে ওয়ার্ডকে ফার্স্ট কাজকে কাউন্টিং করতে হবে, নাম্বার অফ লেটার্স কত। তাহলে এখানে মোট বর্ণ হইল 2, 4, 6, 8টা। 2, 4, 6 এই 8টা বর্ণ আছে এখানে। এই 8টা বর্ণের মধ্যে যার মধ্যে একই বর্ণ কি আছে, এ আছে 2টা, ঠিক আছে, এল আছে একই বর্ণ এল, অর্থাৎ 3টা এল আছে এরকম এল এল এল, ঠিক আছে, দ্যাটস ইকুয়ালস টু 3টা এরকম। আর বাকিগুলো ভিন্ন, পি একটা আর একটা ই একটা, এই হলো তোমার 8টা বর্ণের পজিশন। এখন 1 নাম্বার হচ্ছে সবগুলা বর্ণকে নিয়ে কত রকম পুনরায় সাজানো যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম ক্লাসেই তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনরায় সাজানোর পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। তাহলে পুনরায় সাজানোর আগে প্রথম কাজ হচ্ছে কত রকম সাজানো যাবে সেটা আমরা দেখি। তাহলে সবগুলা বর্ণকে নিয়ে লিখবা, সবগুলা বর্ণ নিয়ে সাজানো যাবে। কত রকম সাজানো যাবে সবগুলো বর্ণকে নিয়ে? 8p8, তার মানে ফ্যাক্টরিয়াল 8। এই ফ্যাক্টরিয়াল 8-এর মধ্যে তোমার কি আছে? সেম লেটার আছে, এ আছে 2টা। আমাদের কথা ছিল যতগুলো সেম লেটার থাকে ততগুলো দিয়ে ভাগ দেবো, ফ্যাক্টরিয়াল 2। 3টা আছে ফ্যাক্টরিয়াল 3, তার মানে 40,320 বাই 2, 2 ইন্টু 6। এটা হলো সবগুলা বর্ণকে নিয়ে সাজানোর পদ্ধতি। ক্লিয়ার? তো এই সবগুলা বর্ণকে নিয়ে যদি আমরা এখানে সাজাতে চাই, তাহলে এই সাজানোর ফলে এখন ক্যালকুলেটর দিয়ে তোমরা ভাগ করে নিতে হবে। আমার কাছে ক্যালকুলেটর নেই বিধে আমি এটা দেখাতে পারছি না। কতগুলো ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার। এখন এরপরে ছিল রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনরায়। আমরা বলেছিলাম যখন রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনরায় কথা থাকবে তখন টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে একটা 1 বিয়োগ করবে। আমরা গত ক্লাসে অঙ্কগুলো করেছি। পুনরায় সাজানো, এটা মোট সাজানো। এরপরে পুনরায় যদি বলি তাহলে পুনরায় সাজানো হলে পুনরায় সাজানো যাবে কত? দেখা 40,320 ভাগ 12 মাইনাস একটা 1। এটা হলো আমাকে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনরায় সাজানো ব্যবস্থা। যত রকমের সাজানো যাবে এটা আমরা সাজাতে পারবো। এটা আমাদের একটা কোশ্চেন ছিল, আশা করি তোমরা এটা শেষ করতে পারবে। সেকেন্ড কোশ্চেন বলছে ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে না রেখে
গত ক্লাসে এরকম একটা কোশ্চেন তোমরা একজন কমেন্টস করেছিলে, স্যার বিয়োগ কেন করেছিলাম। আমরা বিয়োগটা আজকে আবার দেখাবো। তো কোশ্চেনটা হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে না রেখে কত রকমের সাজানো যাবে। আমরা ওটা মুছে নেই। প্রিয় শিক্ষার্থী, যখন গত ক্লাসেও করেছো বা আগের ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে যখন একত্রে রাখতে বলবো অথবা একত্রে না রাখতে বলবো, তখন প্রথম কাজ হচ্ছে যাদের উপর কোশ্চেন আছে তাদেরকে আমি আগে একত্রে রেখে নেব। তাহলে ব্যঞ্জন কয়টা আছে এখানে দেখো, প্যারালালের ভিতরে ব্যঞ্জন বর্ণ হলো, তোমাকে কোশ্চেনটা ছিল ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে, তাহলে ব্যঞ্জন কয়টা আছে দেখো, যেখানে পি আর ট্রিপল এল দ্যাটস ইকুয়ালস টু 5টি। আর স্বর কয়টা আছে, স্বরবর্ণ আছে এ এ ই দ্যাট ইজ ইকুয়ালস টু 3টি। এই হলো তোমার 8টা বর্ণের অবস্থান। এখন কোশ্চেনটা হলো ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে না রেখে, যখন ব্যঞ্জনকে আমার একত্রে রাখতে না বলবে তখন আগে আমি রাখবো, রাখার পরে টোটালটা থেকে বিয়োগ করব। তার মানে কত ছিল দেখো, 5টা ব্যঞ্জন বর্ণকে লেখো, 5টি ব্যঞ্জন বর্ণকে একত্রে নিয়ে, অর্থাৎ 5টি ব্যঞ্জন বর্ণকে একটি বিবেচনা করে, মোট বর্ণ কত হবে, 5টা ব্যঞ্জন বর্ণকে একত্রে নিয়ে অর্থাৎ 5টি ব্যঞ্জনকে একটি বিবেচনা করে মোট বর্ণ হবে বাজান এই 5টা মিললে হলো একটা, আর এখানে 3টা, তাহলে মোট বর্ণ হলো 1 যোগ 3 দ্যাট ইজ 8টা। ক্লিয়ার? আমরা এরকম এক্সাম্পল দেব, দেখো প্যারালাল, এই 5টাকে আমি একটা ব্র্যাকেটে নিলাম, আর এখানে একটা এ ই এ এ ই, এ হলো আমার মোট 4টা বর্ণ, এই 5টা মিলে হলো একটা, আর এখানে 4টা। যদি আমরা এই এ কে সামনে দেব, এ পি আর ট্রিপল এল এ ই, আবার আরও একটা এ যদি সামনে নিয়ে আসি, পি আর ট্রিপল এল ই, এরকম যে অ্যারেঞ্জমেন্টগুলো হবে, এই সকল অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে 5টা ব্যঞ্জন বর্ণকে একত্রে রাখা হলো। তাহলে আমি এই 4টা বর্ণ লিখবো, উহাদেরকে সাজানো যায়, এই 4টাকে কেমন সাজাবো, সাজানো যাবে, এই 4টা সাজানোর পদ্ধতি কত, 4p4, ঠিক আছে। এই 5টা ব্যঞ্জন বর্ণ যেখানে আছে, 5টা ব্যঞ্জন বর্ণকে আমি একটা বিবেচনায় নিব, আর বাকি হলো এখানে 3টা, মোট 4টা হবে। এই 4টাকে সাজানোর পদ্ধতি হলো 4p4। আর এই 4p4 শব্দের অর্থ হলো ফ্যাক্টরিয়াল 4, এই ফ্যাক্টরিয়াল 4 হলো 24। আমরা এই 3টা এক্সাম্পল দিয়েছি, এরকম 24টা অ্যারেঞ্জমেন্ট করা যাবে যেখানে 5টা ব্যঞ্জন বর্ণ একত্রে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, যখন যাদেরকে একত্রে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো তখন 2টা কাজ করব। একটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যাদেরকে নেওয়া হলো তাদেরকে আমি একটা বর্ণ বিবেচনা করেছি, আর ইন্ডিভিজুয়াল যারা ঘুরতেছে এদের কার্যক্রম। তুমি দেখো এই 24টা অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পি আর ট্রিপল এল, পি আর ট্রিপল এল, পি আর ট্রিপল এল, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো যে ক্রমে আছে তাদের ক্রমের কোনো পরিবর্তন ঘটতে পারে নাই। কারণ কি, ওই 5টা ব্যঞ্জন বর্ণকে আমরা একটা বক্সের মধ্যে নিয়েছিলাম, যে বক্সের ভিতরে নিয়েছিলাম সেই বক্সের মধ্যে তারা এমন অবস্থানে আছে যে তাদের স্থান পরিবর্তন করার সুযোগ পায়নি। কিন্তু তোমরা জানো বিন্যাস শব্দের অর্থ হলে আমরা স্থান পরিবর্তন করতে দিব বা স্থান পরিবর্তন করতে হবে। তো এই 5জনকে তুমি কোনো সুযোগ দিচ্ছ না, বাকিরা সুযোগ পাচ্ছে, এটা তো হবে না। এই কারণে আমরা কি কাজটা করব, এই যে যাদেরকে এতক্ষণ সুযোগ দিয়েছিলাম এখন ওরা সুযোগ আর পাবে না, যাদেরকে আমি একটা বক্সের মধ্যে রেখেছিলাম ওদেরকে এবার সুযোগ দিতে হবে। তাহলে এবার কীভাবে অ্যারেঞ্জমেন্টটা করব, মনে করো পি আর, আমি 1 নাম্বার যে অ্যারেঞ্জমেন্টটা আছে আমি এইটার কথাই বলছি, পি আর ট্রিপল এল, এই 5টা এক জায়গা ছিল, এ এ ই, এই শব্দটা কিন্তু এই 24-এর মধ্যে আছে। এই 24 প্রকার যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এর মধ্যে 1 নাম্বার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু এটা। প্রিয় শিক্ষার্থী, এই 1 নাম্বার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমরা কি কাজ করতে চাচ্ছি, এই আরটাকে সামনে নিলাম, পি ট্রিপল এল এ এ ই। দেখো তুমি মনে করো এই এল একটা সামনে দিলে আর পি ডাবল এল এ এ ই, এই যে আমি 3টা এক্সাম্পল দিলাম, এই 3টা এক্সাম্পলটা কি ঘটছে দেখো, এ কিন্তু তার জায়গা পরিবর্তন করতে পারে নাই, অর্থাৎ এই যে 3টা যেরকম ছিল একই ক্রমে আছে।
তাদের কিন্তু ক্রম পরিবর্তন করার সুযোগ পায়নি। আর কি ঘটছে, ব্র্যাকেটের মধ্যে যারা ছিল তাদের ক্রম পরিবর্তন হয়ে গেছে। ফার্স্টে ছিল তোমার পি, এবার পির জায়গায় আর চলে আসছে, আর এর জায়গায় এল চলে আসছে। তার মানে বলেছিলাম ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তাদেরকে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে দিয়েছি, আর যারা এতক্ষণ সুযোগ নিয়েছে তাদের কার্যক্রম বন্ধ। তো প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে মাথায় রাখবে, যখন একত্রে রাখতে বলবো তখন দুইটা কাজ। একটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যাদেরকে রাখবো তাদেরকে একবার একটা বিবেচনায় নিব, আর ব্র্যাকেটের মধ্যে যারা থাকবে তারা একটা হবে, বাকিরা আলাদা থাকবে, এখান থেকে একটা বিবেচনা হবে। সো বলছি ওদেরকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 4, এই ফ্যাক্টরিয়াল 4 সাজানো লিখবো আবার প্রতি ক্ষেত্রে। এই যেটা এক্সাম্পল দিলাম, প্রতি ক্ষেত্রে কেন, তোমার এই 24টার 1 নাম্বারটা থেকে সাজাতে পারবো, আর 2 নাম্বার থেকে, প্রত্যেকটা থেকে। এই জন্য প্রতি ক্ষেত্রে কটা আছে, 5টি ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে মধ্যে সাজানো যাবে। 5টা ব্যঞ্জন বর্ণ নিজেদের মধ্যে কেমনে সাজাবো, এখানে বর্ণ আছে 5টা, এই 5টা থেকে 5টা সাজাইলে ফ্যাক্টরিয়াল 5, দেন ওই 5টার ভিতরে তুমি দেখো দুটাই আছে, কি বলে, আমি প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটু সরি আমি খেয়াল করে নিই, আমরা 5টা ব্যঞ্জন বর্ণকে একত্রে নিয়ে আমি একটা ভাবছিলাম, আর আমার ইন্ডিভিজুয়াল ছিল 3টা, মোট 4টা, ফ্যাক্টরিয়াল 4, কিন্তু ওই 4টার ভিতরে দেখো 2টা এ আছে। তো 2টা এ থাকা মানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হবে, আমরা 2টা এ থাকা মানে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ হবে, দ্যাট ইজ 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 12। এখানে আমি যে অ্যারেঞ্জমেন্টটা করেছি 24টা হবে না, 12টা হবে, বিকজ এই যে তুমি 3টাকে আলাদা রেখেছিলে, সেই 3টার মধ্যে একই বর্ণ আছে 2টা, একই বর্ণ যতগুলো থাকবে ততগুলো ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি বলছিলাম এখানে, প্রতি ক্ষেত্রে, তার মানে ওই 12টার 1 নাম্বারটার থেকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, এই 5টাকে ঘুরাচ্ছি ফ্যাক্টরিয়াল 5, সেই 5টার ভিতরে 3টা এল আছে, সো ফ্যাক্টরিয়াল 3 দ্বারা ভাগ করব। তার মানে কত, 120/6, তার মানে 20, অর্থাৎ এই 12টা যে অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি 1 নম্বরে, সেই 12টার 1 নাম্বারটা থেকে যদি আমরা ঘুরে ঘুরে লিখি তাহলে 20টা শব্দ নতুন নতুন অ্যারেঞ্জ করা যাবে। সরি, অর্থাৎ তাহলে মোট সাজানো যাবে কত, যাবে 820 × 12, তার মানে 240, 240 প্রকার অ্যারেঞ্জমেন্ট করা যাবে। এই 240 প্রকার অ্যারেঞ্জমেন্টে কিন্তু সকল ক্ষেত্রে সর্বর্ণ 5টা একত্রে থাকবে। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাকে বলা ছিল স্বরবর্ণগুলিকে একত্রে না রেখে, তার মানে কি, আমি যে 1 নম্বরে মোট সাজাইছিলাম, মোট সাজানোর একদম ফিগারটা তোমাদের কাছে আছে, ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই, তার ভিতরে এ ছিল 2টা ফ্যাক্টরিয়াল 2, এল ছিল 3টা ফ্যাক্টরিয়াল 3। তাহলে এই ফ্যাক্টরিয়াল 8কে আমরা এভাবে লিখতে পারতাম, ফ্যাক্টরিয়াল 8/ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3। এটা হলো আমাকে মোট অ্যারেঞ্জমেন্ট। এই মোট অ্যারেঞ্জমেন্টের বৈশিষ্ট্য কি বা এটা কি ঘটছে, এই মোট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমার 5টা ব্যঞ্জনবর্ণ একত্রে আছে, তারাও আছে, 4টা ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ মনে করো পি নাই, আর এল ট্রিপল এল আছে, এরকম আছে। মনে করো 3টা ব্যঞ্জনবর্ণ একত্রে আছে, তারা আছে। দেন মনে করো একটাও একত্রে নাই, সব ভিন্ন ভিন্ন আছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। তো টোটাল অ্যারেঞ্জমেন্ট এটা। প্রিয় শিক্ষার্থী, নেট প্রবলেম হয়ে গেছে, হ্যালো।